হ্যালো বন্ধুরা, তো আমরা তৃতীয় ক্লাসে চলে এসেছি। দ্বিতীয় ক্লাসটা খুব হালকাভাবে গেছিলো। আমি তোমাদের গ্যালিলিওর গল্প শোনালাম, কোপারনিকাসের কথা বললাম, নিউটন, তারপরে কিভাবে ওদের হাত ধরে এলো এবং তার আগে কীরকম অন্ধবিশ্বাস ছিল। বিজ্ঞান আসলে পড়তে গেলে বিজ্ঞানের যে মূল সূত্র সেটা হচ্ছে যে সব কিছু আমি লোকের মুখ থেকে শুনে বা যা চলছে সেটা বিশ্বাস করব না, আমি হাতে নাতে পরীক্ষা করে দেখব বা প্রশ্ন করব, বা হাতে নাতে পরীক্ষা করে না দেখার সুযোগ না থাকলেও, কারণ সব কিছু তো তুমি ওরকম হাতে নাতে পরীক্ষা করে দেখতে পাবে না, কিন্তু তোমাকে ভাবতে হবে যে এটা ঠিক বলছে। আমরা দেখার চেষ্টা করি, ভাবার চেষ্টা করি, করে দেখা যাবে যে না, ওটা ভুল ছিল, নতুন মানে আসল জিনিসটা অন্যরকম। তো চলতরিতে আমরা আসবো, বা এবং চুম্বকত্ব, এই দুটো চ্যাপ্টার আমি তো পড়াবো বলেছিলাম। তো আজকে চুম্বকত্বে আমরা ঢুকে যাব আশা করি। তো আগের দিন আমি বলেছিলাম একটা প্রশ্ন, যে পৃথিবীকে যখন আমরা সূর্য টানছে নিজের দিকে, তখন কেন পৃথিবী তাহলে সূর্যের কাছে গিয়ে একদম সূর্যতে ধাক্কা খেয়ে যাচ্ছে না, মানে আমরা সেকেন্ডের মধ্যে মারা যাচ্ছি না কেন? পৃথিবীর জায়গাতেই রয়ে যাচ্ছে, একটা কক্ষপথে এরকম এরকম করে ঘুরে চলেছে দূরে, সূর্য হয়তো এখানে, ও এরকম করে ঘুরে চলেছে, কিন্তু ও কখনো এসে সূর্যে ধাক্কা খেয়ে যাচ্ছে না, কেন হচ্ছে না? তো সেইটা করতে গিয়ে আমি একটা উদাহরণ দিয়েছিলাম, যে আমরা যখন আগুলে করে একটা পাথরকে ঘোরাই, পাথরটাও কিন্তু একদম আগুলে এসে ধাক্কা খায় না। হ্যাঁ, যখন আমরা এইভাবে ঘোরাতে ঘোরাতে ছেড়ে দিই, আমি আর কোনো বল প্রয়োগ করি না, মানে এইভাবে যে একটা টান দিয়ে আমি বল প্রয়োগ করি সেটা হচ্ছে না, তখন চলে আসে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যখন আমি ঘোরাচ্ছি তখন কেন একটা নির্দিষ্ট দূরত্বে থাকে? এবার দেখো, এই প্রশ্নগুলোই কিন্তু তোমার মনে হবে স্বাভাবিকভাবে ভাবতে গেলে এই ঘোরাচ্ছি তাই ঘুরছে, এরকম নয়। কিন্তু প্রত্যেকটা জিনিসের কারণ আছে। দেখবে একটা ব্যাপার হয়, যখন আমরা এই পাথরটাকে ঘোরাচ্ছি, কোথাও আমাদের হাতে একটা টান এমন লাগে, মনে হয় যেন পাথরটা বাইরে চলে যাওয়ার চেষ্টা করছে, মনে হয় না? পাথরটা বাইরে চলে যাওয়ার চেষ্টা করছে, আমি ওকে টানছি আমার দিকে। এই যে তোমরা যে দড়িটা দেখতে পাচ্ছ, এই দড়িটা দিয়ে আসলে, এই যে দড়ি, এই দিকে তো একটা টান প্রয়োগ করছে, দড়িটা দিয়ে আমি এদিকে টেনে রেখেছি। হ্যাঁ, এইটা হচ্ছে পাথরটা, আর পাথরটাও যেন বাইরে ছিটকে চলে যাওয়ার চেষ্টা করছে। ও দেখবে মনে হয় যেন এইরকমভাবে একটা চলে যাওয়ার চেষ্টা করছে, এইরকমভাবে। তো সেটা কীরকমভাবে চলে যাওয়ার চেষ্টা করে, যে আমার এই যে দড়িটা দিয়ে আমি টানছি, সেই দড়িটার সাথে 90 ডিগ্রি কোণ রেখে ও চেষ্টা করে চলে যাওয়ার। এবং এটা কিন্তু সত্যি করে, যেটা তুমি হাত দিয়ে আরেকবার ঘোরাবে, মানে আমার এই পড়ানোটা তোমার কিন্তু ঠিক পছন্দ হবে না তুমি যদি আমি যেগুলো বলছি একটু করে করে দেখো। আমার মতে যে তোমার পাথর ঘরের সামনেই আছে, দড়ি ঘরে হাজার গাদা রয়েছে, একটা সুতলি দড়ি, এমন কিছু না। একটু কেটে নিয়ে পাথরটাকে বেঁধে তুমি ঘোরাও না, তুমি দেখবে যে মনে হবে পাথরটা একটু এরকমভাবে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, মানে তুমি যে ঘোরাচ্ছ ওই এই যে তোমার যে বৃত্তটা করে, একটা বৃত্ত করে ঘুরছে, তো এই বৃত্তটা তোমাকে একটু আন্দাজে ভেবে নিতে হবে যে এরকম এরকম হচ্ছে, তুমি একবার দেখলেই বুঝতে পারবে এইভাবে ঘুরছে, এই যে দেখো এরকম বৃত্ত করে। তো পাথরটা এইখানে ধরো আছে, এই যে এইখানে ধরো পাথরটা আছে, এরকম করে ঘুরছে, এই পাথরটা কিন্তু এখান থেকে এরকমভাবে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। কীরকমভাবে? এরকমভাবে, মানে আমার যে এই যে টানটা টানছি এটার সাথে 90 ডিগ্রি কোণ করে কিন্তু বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো এইটাই কিন্তু উত্তরটা আছে, এখানেই উত্তরটা লুকানো আছে। কী হচ্ছে জানো? অ্যাকচুয়ালি আমি যে পাথরটাকে ভেতরের দিকে টানছি, আরেকটা বল এখানে কাজ করে। এই বলটাকে তুমি ধরতে পারো মহাকর্ষ বলের মতো, মানে মহাকর্ষ বলের মতো কাজ করছে। এখানে আরেকটা বল কাজ করে, যেটা কিন্তু বাইরের দিকে, এই দিকে কাজ করে। এই যে এই দিকে বলটা কাজ করছে, এই বলটার এই যে এই দিকে বলটা কাজ করছে, যে এই বলটা, এই দুটো কিন্তু সমান এবং বিপরীত। বিপরীত তোমরা দেখতেই পাচ্ছ, একটা এই যে এই দিকে কাজ করছে, একটা হচ্ছে এই দিকে কাজ করছে। আমি ধারে না এঁকে এইখানেই আঁকি, অ্যাকচুয়ালি এইভাবে কাজ করে, দড়ি বরাবর কাজ করে, দড়ি বরাবর কাজ করছে এই যে এই দিকে। হ্যাঁ, আমি সবুজ কালিতে আরেকবার দেখাচ্ছি, এই যে এই দিকে কাজ করছে, আর এই বলটাও কিন্তু, লাল বলটাও উল্টো দিকে কাজ করছে। তো এই যে যেটা কেন্দ্র, ধরো এটা কেন্দ্র, এই যে তুমি যে বৃত্তটা এঁকেছো সেই বৃত্তটার কেন্দ্র হচ্ছে এটা, যেটা কেন্দ্রর দিকে টানছে সেটাকে আমরা বলি অভিকেন্দ্র বল। অভিকেন্দ্র বল কি বলি আমরা? অভিকেন্দ্র বল। অভিকেন্দ্র, দাঁড়াও আমার কালিটা বোধহয় মোটা হয়ে যাচ্ছে, কালিটা, আচ্ছা দাঁড়াও,
আমরা কি বলছি, অভিকেন্দ্র বল, অভিকেন্দ্র বল। ঠিক আছে, আমরা কি বলছি, অভিকেন্দ্র বল। কেন অভিকেন্দ্র বল বলছি, কারণ হচ্ছে যে এইটা অভিকেন্দ্র বল, তার কারণ হচ্ছে এই বলটা তোমার কেন্দ্রের দিকে কাজ করছে, তাই অভিকেন্দ্র। আর এইটা যেহেতু উল্টো দিকে যাচ্ছে, সেটার নাম অপকেন্দ্র বল। অপকেন্দ্র বল, এই দুটো বল একে অপরের বিপরীত দিকে কাজ করে এবং দুটো একদম সমান হয়, যে কারণে কিন্তু এইটা এখানে রয়ে যাচ্ছে। তার মানে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম এটাকে আমরা বলি, যদি ইংরেজি জানো, ইংরেজিটাও একটু শিখে রাখা দরকার, সেটা হচ্ছে এটাকে বোধ হয় সেন্ট্রিপেটাল ফোর্স, সেন্ট্রিফিউগাল ফোর্স, সেন্ট্রিপেটাল ফোর্স, আর এটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। এখন অত ইংরেজি মানে তোমার এটা যদি মনে রাখতে না পারো তাহলে কোনো অসুবিধে নেই। তো এই হলো অভিকেন্দ্র বল এবং অপকেন্দ্র বল। তাহলে এই দুটো বল সমান এবং বিপরীত দিকে কাজ করে, যে কারণে কিন্তু ব্যালেন্স হয়ে যাচ্ছে, যে কারণে এই জিনিসটা এখানেই রয়ে যাচ্ছে। এটা কিন্তু ছিটকে এদিকে চলে যাচ্ছে না, এদিকে চলে যাচ্ছে না, এদিকে চলে যাচ্ছে না, এদিকে এখানেই রয়ে যাচ্ছে। তার মানে পৃথিবীর ক্ষেত্রেও আমরা দেখতে পাবো যে পৃথিবীর ভেতর দিকে কে টানছে, আমার এখানে টানছে হচ্ছে যে মহাকর্ষ বল, আর ঠিক ওইখানে লাল বলটার মতো এখানে একটা এইদিকে বল কাজ করছে, যেটা কিন্তু এখানে অপকেন্দ্র বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স। এই দুটো বল একে অপরের বিপরীত বলে এবং একই বিন্দুতে একে অপরের বিপরীত। তুমি এদিকে একটা রেখা এঁকেছো আর এদিকে একটা রেখা এঁকেছো, মানে কি একটা অপরটা মাইনাস হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, এবং দুদিকে মানে ধরো এটা তোমাকে যদি আর সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করি, ধরো আমি এখানটা আঁকছি, ভালো করে দেখো, এটা যদি সহজভাবে তোমরা বুঝতে চাও, ধরো একটি ছেলে সে দাঁড়িয়ে আছে, দুটো হাতকে দুদিকে বাড়িয়ে, এই রকম করে বাড়িয়ে, তো তারপরে একজন এইভাবে একটা হাত টানছে, আরেকজন এইভাবে টানছে। যেমন ধরো একজন হচ্ছে যে, আমি একটা কালারে আঁকছি, সবুজ ছেলেটি সে দুটো হাত দিয়ে একদিকে টানছে, আরেকটা ধরো নীল ছেলে আছে, মানে নীল জামা পরে, সে দুটো হাত দিয়ে আরেকটা হাত টানছে। তাহলে আমাকে বলো তো, এই লাল ছেলেটি তারা একটা মেজের ওপর দাঁড়িয়ে আছে, ধরো তারা মেজের ওপর দাঁড়িয়ে আছে। এখন কথা হচ্ছে, যদি নীল ছেলেটি সবুজ ছেলেটির তুলনায় বেশি শক্তিশালী হয়, তাহলে কী হবে, লাল ছেলেটি কোন দিকে যাবে, নীল ছেলেটির দিকে যাবে। আর যদি সবুজ ছেলেটি বেশি শক্তিশালী, সবুজ ছেলেটির দিকে টানা হয়ে যাবে। আর যদি দুজনেই সমান শক্তিশালী হয়, তাহলে কি হবে, এই লাল ছেলেটি যেখানে ছিল সেখানেই কিন্তু দাঁড়িয়ে থাকবে। এখানে কিন্তু সেম জিনিসটা হচ্ছে, এটাকেই বলে ব্যালেন্স। ব্যালেন্স, এই যে বললাম নেচার ব্যালেন্সের খেলা, এদিকে আমাকে টানছে হচ্ছে, এটা একটা নিউটনিয়ান বল, মানে নিউটন এই বলের কথা বলেছে, যেটা হচ্ছে মহাকর্ষ বল, গ্র্যাভিটেশনাল ফোর্স। আর এই দিকে একটি বল কাজ করছে, যেটাও নিউটন বলেছে, একটি নিউটনিয়ান বল, যেটা হচ্ছে অপকেন্দ্র বল, মানে উল্টো দিকে কাজ করছে, এবং দুটোই পৃথিবীর ওপর কাজ করছে। হ্যাঁ, যার ফলে পৃথিবী কিন্তু কক্ষপথেই রয়েছে, কক্ষপথ থেকে বেরিয়ে যাচ্ছে না, একটু পাশে সরে যাচ্ছে না, কিছু হচ্ছে না, ব্যালেন্সড রয়েছে। তো এরপরে আমরা দেখব যে, আচ্ছা এটা তো পড়ানো হয়ে গেছিলো, এই যে ব্যালেন্স অফ ফোর্স, ইকুইলিব্রিয়াম স্টেট। ইকুইলিব্রিয়াম কখন বলে, যখন সে তার আগের অবস্থাতেই রয়েছে। যেমন পৃথিবী কক্ষপথে ছিল, সারা জীবন কক্ষপথেই ঘুরছে, তার মানে সে তার অবস্থাটা পরিবর্তন করছে না, এটাকেই বলে ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়ামের বাংলা হচ্ছে ভারসাম্য। এই যে ব্যালেন্স, ব্যালেন্স তোমরা সোজা ভাষায় বলতে পারো ব্যালেন্স। ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে ভারসাম্য, ভারসাম্য। ভারসাম্য কেন থাকছে, কারণ এই যে তোমরা যদি দেখো, এই যে আমি যদি এটাকে জুম করি, আমি এখানটা কি দেখতে পাচ্ছি, যে এই যে এগুলো ঘরে অনেকটা সাজানো থাকে, দেখেছো তো, একটা ছোট ছোট ঝিনুক বা কিছু প্লাস্টিকের ছোট্ট করা সাজানোর জন্য, ঘর সাজানোর জন্য। তো এখান দিয়ে আমরা বুঝতে পারি যে কোনো জিনিস যখন তুমি ঝুলিয়ে রাখছো, তাতে কি কি হচ্ছে। একটা দেখো যে প্রত্যেকটা জিনিসের একটা ভর আছে, সেই ভর থাকার জন্য
পৃথিবী তার কেন্দ্রের দিকে সেই জিনিসটাকে টানছে। তো পৃথিবী যেটাকে আমরা অভিকর্ষ বল বলছি, তো সেই অভিকর্ষ বলটা হচ্ছে ধরো এই সবুজ জিনিসটার ওপরে অভিকর্ষ বল কোথায় কাজ করছে? অভিকর্ষ বল কাজ করছে এই যে এইখানে কাজ করছে। এই অভিকর্ষ বলটার মান হচ্ছে বস্তুটার ভর আর অভিকর্ষজ ত্বরণ এই দুটোর গুণফল। কারণ আমরা পড়েছি ক্লাস 8-এ বল ও চাপ চ্যাপ্টারে যে প্রযুক্ত বল, আমি লিখছি এখানে, প্রযুক্ত বল সমান বস্তুর ভর এবং বস্তুর ত্বরণ। বস্তুর ভর এবং বস্তুর ত্বরণ মানে ত্বরণ মানে হচ্ছে তার বেগটা কত তাড়াতাড়ি বেড়ে যাবে, সেটা হচ্ছে ত্বরণ। তোমরা নিশ্চয়ই এটা জেনেছো ক্লাস 9-এ এবং 10-এর শুরুর দিকে যে ত্বরণ কী জিনিস, অ্যাক্সিলারেশন। ত্বরণ আমি তোমাদের একটা চ্যাপ্টার করেছি যেখানটা আমি আরও সোজাভাবে দেখাচ্ছি। এই যে দূরত্ব, সরণ, বেগ, ত্বরণ, এই চারটা জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট চারটা জিনিস। এই চারটা জিনিস তোমাকে নিউটন আসলে এইগুলো নিয়েই খেলা করেছে, প্রচুর মাত্রায় মানে এগুলোকে নিয়ে ঘাঁটাঘাঁটি করেছে। দূরত্ব মানে কি আমি দেখাচ্ছি। দেখো, দূরত্ব মানে তোমরা সবাই জানো, তোমরা মনে মনে ভাবতে পারো এবং আমার সাথে মিলিয়ে নিতে পারো যে তোমরা ঠিক ভাবলে কিনা, এটাই কিন্তু ঠিকঠাকভাবে পড়া হবে। ধরো এই রকমভাবে একটা রাস্তা গেছে, আমি সেখানে বাইক চালিয়েছি, পাশে বাইকের ছবি তোমরা দেখে একটু আন্দাজ করতে পারছো। তো এই যে বাইক চালিয়েছি, এরকম করে রাস্তা গেছে। দূরত্ব মানে এই যে টোটাল এই ডিস্টেন্সটা, মানে আমি যে বাঁকা পথে গেছি, এইভাবে গেছি, এরকম করে গিয়ে এরকম করে গেছি, তাই তো? আমি লাল কালিতে আবার দেখাচ্ছি। এই যে গেছি, টোটাল ডিস্টেন্সটা কিন্তু হচ্ছে আমার দূরত্ব। এই যে এইভাবে গেছি, এই পুরোটা হচ্ছে দূরত্ব। তো সরণ কোনটা? সরণ হচ্ছে কিন্তু বাঁকা পথটাকে নেবে না, ও দুটো যায় জিনিসের ভেতরে এয়ার ডিস্টেন্স, মানে হচ্ছে স্কেলে করে দেখলে কতটা দূরত্ব হবে সেইটাকে নিচ্ছে সরণ। মানে এইটা হচ্ছে তোমার সরণ, এই সবুজ কালিতে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে সরণ। এই যে এইটা যদি আমি স্কেলে মাপি যতটা হবে ততটা। আর এই দূরত্ব মাপতে গেলে কিন্তু আমাকে পুরো এই যে পুরোটা মাপতে হবে, যে আমার গাড়িতে যতটা উঠেছে যত কিলোমিটার, সেইটা হচ্ছে দূরত্ব। বেগ কোনটা? বেগ হচ্ছে, এখানে তোমাদের একটু অসুবিধে হতে পারে, কারণ প্রচলিত অর্থে আমরা বেগ বা ভেলোসিটি এটাকে বলি যে ভেলোসিটির আমরা সিজিএস একক কি আর এসআই একক কি এটা তোমাদের জানার কথা। ভেলোসিটির সিজিএস একক হচ্ছে মিটার প্রতি সেকেন্ড, আর এসআই একক হচ্ছে কিলোমিটার প্রতি সেকেন্ড, তাই তো? এবার কিলোমিটার প্রতি সেকেন্ড না করে এটাকে আমরা কিলোমিটার পার আওয়ার বলি, মানে সেকেন্ড, এক সেকেন্ডে কত কিলোমিটার যাবে ওটা তো সম্ভব না কারো পক্ষে, এত দ্রুত যান নেই ছাড়া, সে কারণে আমরা এটাকে বলতে পারি কিলোমিটার পার আওয়ার। এটাই প্রচলিত। দেখবে এই কিলোমিটার পার আওয়ার গাড়ি চালাচ্ছিস রে, এরকম বলে না, তো সেখানে তোমরা বুঝতে পারবে কিলোমিটার পার আওয়ার। 30 কিলোমিটার পার আওয়ার, 50-60 চলে যাওয়া মানে বেশ জোরে চালাচ্ছে, আর যারা আরও জোরে চালায় তাদের কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এরকম চালিও না তোমরা। যদি কেউ বাইক চালাতে জানো, বাইক চালানো ভালো ব্যাপার, বাইকের নেশা ভালো জিনিস না, তো বেশি মাত্রায় বাইক চালিও না। তো কিলোমিটার পার আওয়ার আমরা প্রচলিত অর্থে বলি, কিন্তু আমার গাড়ি যতটা গেল এবং কত ঘন্টায় গেলাম, তুমি দেখেই বুঝতে পারছো কীভাবে আমরা বের করতে পারি। যে ধরো 5 ঘন্টায় সে গেছে 60 কিলোমিটার, 5 ঘন্টায় 60 কিলোমিটার যাওয়া মানে কিন্তু সে আমাকে বের করতে হবে তার বেগ কত, মানে ঘন্টায় 1 ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে, তার মানে 60 ভাজিত 5, তো 5-12 60 হয়, তাহলে 12 কিলোমিটার প্রতি ঘন্টা তার বেগ। ত্বরণ কি? ত্বরণ হচ্ছে যখন গাড়িটা স্টার্ট দিচ্ছ, গাড়িটা তো থেমেছিল, তারপর থেকে ধরো 30 কিলোমিটারে নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যে, তাহলে এই যে বেগটাও তো বাড়ছে। প্রথমে ছিল ধরো যে যখন বন্ধ ছিল তখন 0 কিলোমিটার পার ঘন্টা প্রতি ঘন্টা, তারপরে তোমার 0 থেকে 0 কিলোমিটার প্রতি ঘন্টা থেকে তুমি আস্তে আস্তে 10 কিলোমিটার 20 কিলোমিটার প্রতি ঘন্টা দিয়ে 30-এ গিয়ে আর তুমি বাড়াচ্ছ না, কারণ তোমার এর চেয়ে বেশি তুমি জোরে চালাতে চাও না। তাহলে এই যে যখন বাড়লো এরকমভাবে এই যে আস্তে আস্তে গিয়ে বেড়ে গেল, এই যে এরকম করে গিয়ে বেড়ে গেল, তো এইটা হচ্ছে ত্বরণ। আর উল্টোটা হচ্ছে মন্দন। তো ত্বরণের একক কি? ত্বরণ হচ্ছে তোমার মিটার
প্রতি সেকেন্ড স্কোয়ার, মানে 1 সেকেন্ডে 1 মিটার পার সেকেন্ড তার বেগ বেড়েছে। আমি যদি বলি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবার তোমাকে প্রশ্ন করছি, গাড়িটা এখন থেমে আছে, পরের সেকেন্ডে কত বেগ হবে তার বলো তো? এখন যদি থেমে থাকে গাড়িটা আর 5 মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার তার ত্বরণ হয়, তোমাকে মুখে মুখেই তুমি করে নিতে পারবে। 5 মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার মানে হচ্ছে 1 সেকেন্ডে তার 5 মিটার পার সেকেন্ড গতি বেড়েছে। 1 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড, মানে যখনই 1 সেকেন্ডে বলছি সেটা নিচে চলে আসছে মানে ভাগ হয়ে যাচ্ছে, আর দুবার সেকেন্ড দিয়ে ভাগ করা মানে সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে। বুঝতে পারছো? স্কোয়ার মানে হচ্ছে একটা জিনিসকে দুবার গুণ, সেকেন্ড গুণিত সেকেন্ড হচ্ছে সেকেন্ড স্কোয়ার। তো এইটা হচ্ছে আমার ত্বরণ, এটাকেই বলে ত্বরণ। তো আমরা চলে যাই আগের জিনিসটাতে। হ্যাঁ, মানে এই যে দেখো এইখানে কাঁটাটা আছে, এই কাঁটাটা এটা গেল আমার 0 কিলোমিটার, ফট করে গিয়ে দেখলে এটা গিয়ে এরকমভাবে 30-এ গিয়ে থেমে গেল। যখন 30-এ গিয়ে থেমে গেল তখন হচ্ছে তার বেগটা হলো 30। আর এই যে তুমি বাড়ালে, এইটা তুমি এখান থেকে ধরো তুমি কতক্ষণে 60 সেকেন্ড, মানে 1 মিনিট টাইম নিয়েছো তোমার 30-এ পৌঁছতে। তাহলে কি হলো? তো 30 কিলোমিটার প্রতি ঘন্টা তুমি টাইম নিয়েছো কত? আমি যদি অঙ্কটা করি, 30 কিলোমিটার প্রতি ঘন্টার জন্য তুমি টাইম নিয়েছো, আচ্ছা এখানে ভাগ করে দিই কারণ তোমাদের বুঝতে অসুবিধা হবে। আমি এখান থেকে 30 কিলোমিটার প্রতি ঘন্টা তুমি 1 মিনিটে পৌঁছে গেছো। 1 মিনিটে তুমি চলে গেছো 1 মিনিটে। তার মানে 1 মিনিট মানে 60 সেকেন্ড মানে 1 মিনিট, আর 1 মিনিট মানে কত? 1/60 ঘন্টা, তাই তো? তাহলে 30 কিলোমিটার প্রতি ঘন্টা তুমি 1/60 ঘন্টাতে, এটা তুমি দশমিকে করে নিতে পারো, গেছো। তাহলে 1 ঘন্টায় তুমি কতটা বাড়িয়েছো সেটা, তাহলে মানে 60 গুণ করতে হবে, 60 গুণিত 30 কিলোমিটার বাই ঘন্টা স্কোয়ার, তার মানে 1800 কিলোমিটার বাই ঘন্টা স্কোয়ার। এইটা তোমার ত্বরণ, কারণ তুমি 1/60 ঘন্টায় মানে 1 মিনিটে তুমি 30 কিলোমিটার পার এতে চলে গেছো, তুমি অনেকটা বেগ বাড়িয়ে নিচ্ছ। সাধারণত এরকমই কিন্তু আমরা ত্বরণ করি। তো আমরা তাই এখানে যখন আমি বলছিলাম যে বস্তুর ভর আর বস্তুর ত্বরণ, মানে আমি যে বস্তুটা, মানে আমার মোটরসাইকেলটা কতটা ভর আছে ওয়েট করলে, হ্যাঁ ওয়েট করলে কিন্তু আমরা ভার পাই, এটা মাথায় রাখবে, ওজন পাই। ভর কিন্তু আমরা দেখতে পাই না, ভরকে ওরকমভাবে পরিমাপ করা যায় না, আমরা ভারটা পরিমাপ করি। কিন্তু মানে ভর আমরা মানে আমরা আসলে গ্রাম বা কিলোগ্রাম যাই আমরা মাপি না কেন, সেটা কিন্তু বস্তুর ওজন মানে ভার। তো প্রযুক্ত বল কিন্তু হচ্ছে বস্তুর ভর আর বস্তুর ত্বরণ, যেটাকে আমরা বলি এম হচ্ছে বস্তুর ভরের আমরা ডিনোট করে দিই, আর ত্বরণ হচ্ছে এফ বলি, বা এটাকে তোমরা বলতে পারো এটাকে বলা বেটার, কারণ অ্যাক্সিলারেশন, এই যে অ্যাক্সিলারেটার তোমরা মোটরসাইকেলে ঘোরাচ্ছ তখন তো বাড়ে, কাঁটাটা এরকম ওঠে, তাই ওখান থেকে অ্যাক্সিলারেশন, ঠিক আছে মুছছি এটাকে বলবে। তো এইটা আমি এতক্ষণ কেন বললাম, প্রায় হয়ে এসছে, আমি তোমাদেরকে এখানটায় তাড়াতাড়ি একটু নিয়ে যাই। এখানে ধরো এম আর জি এটা কাজ করছে, এম আর জি কাজ করছে, তাই তো? আর ওপরে একটা টান কাজ করছে টি, তাহলে টি এমজির সাথে সমান বলেই এটা কিন্তু এখানে রয়েছে, টিটা এমজির সাথে সমান বলেই কিন্তু এটা এখানে রয়েছে, টি ইকুয়ালস টু এমজি, এটার জন্যেই কিন্তু এটা এই জিনিসটা এই উপরেও হঠাৎ করে উঠে যাচ্ছে না, নিচেও নেমে পড়ছে না, বা দড়িটা ছেড়ে পড়ে যাচ্ছে না, ঠিক সেরকমভাবে প্রত্যেকটা রয়েছে। আবার এই যে তোমরা জানো তো, এখানে একটু ছোট করে তোমাদের বলে দিই, আমরা কিন্তু এই যে চলতে পারছি, ছুটতে পারছি, সব কিছু করতে পারছি, তার কারণ কিন্তু ঘর্ষণ বলের কথা তোমরা ক্লাস 8-এই জেনেছো, ওই প্রথম চ্যাপ্টারেই জেনেছো, যেখানে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলের কিছুক্ষণ পরে ঘর্ষণ বল আছে। ঘর্ষণ বল ঘষা লেগে তৈরি হয় এবং সেই বলটা কি করে আমাদেরকে এগিয়ে যেতে বাধা দেবে, নইলে ঘর্ষণ বল না থাকলে কিন্তু আমরা পিছলে যেতাম।
হ্যাঁ, তোমরা এইটা দেখে বুঝতে পারো আমি এই সামনে বল দিচ্ছি, যেটার জন্য আমি এগিয়ে যাচ্ছি, আমার পাটা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাই মাটি আমাকে পিছন দিকে বল দিচ্ছে, যেটা হচ্ছে ঘর্ষণ বল। সেই বলের জন্য আবার আমি পিছিয়ে যাচ্ছি, কিন্তু মোরললেস আমি এগোচ্ছি সামনের দিকে, কারণ আমি একটা আমি ব্যালেন্স করে চলছি। ব্যালেন্সটা কি আমার হচ্ছে যে বল আমি সামনের দিকে ফেলছি আর এই যে ঘর্ষণ বল, দুটো সমান হচ্ছে কিনা। এই দুটো বলকে সমান প্রয়োগ করতে পারা কিন্তু একটা ব্যাপার, যে কারণে আমাদের হাঁটা শিখতে সময় লাগে, কারণ আমি দুটো বলকে ব্যালেন্স করতে শিখি। তো আজকেও প্রায় সময় হয়ে এসছে। তো এইটার পরে একটা জিনিসই বাকি ছিল, যে আচ্ছা তার মানে কি হলো, এই যে আমি যে সামনে বল প্রয়োগ করছি আর পিছনে যে বল প্রয়োগ করছি সেই দুটো একে অপরের সমান, যার জন্য কিন্তু আমরা ব্যালেন্সড হয়ে আছি। আর এটা তো তোমাদের বললামই যে অভিকেন্দ্র বল অপকেন্দ্র বল, এই যে কেন্দ্রের দিকে একটা টানছি আর বাইরের দিকে একটা বল কাটছে হচ্ছে, সেটা দুটো সমান বলেই কিন্তু এই যে বালতিটাকে ধরেও ঘোরাচ্ছে, এই বালতিটা কিন্তু বাইরে ছিটকে যাচ্ছে না। ঠিক আছে, তো এর পরেরটাতে আমি আজকে একটু এক্সট্রা টাইম নিয়ে নিই, তোমাদের একটা আমি এক্সপেরিমেন্ট করতে বলবো এবং ভাবতে বলবো ওটা কি, যে টর্ক, এই জিনিসটা কিন্তু তোমরা এখনও টর্ক বিষয়টা তোমাদের সিলেবাসে নেই, কিন্তু তোমাদের একটু জানতে হবে, কারণ তোমাদের আবার মোটর আছে, তড়িতের সাহায্যে যখন মোটর তোমরা বুঝতে যাবে, তার জন্য কিন্তু টর্ককে জানতে লাগবে। আমি যে পরীক্ষাটা করতে বলছি, আমি দেখছো এটা আমারই ছবি, আমি একটা পরীক্ষা করে বাচ্চাদের দেখিয়েছিলাম। এই পরীক্ষাটা আমি সব জায়গায় দেখি, এটা খুব সুন্দর এবং খুব সহজে বোঝার জন্য টর্ককে এই পরীক্ষাটা তোমরা করে দেখতে পারো, এটা খুব ভালো করে বোঝা যায়। তো এই পরীক্ষাটা কি? পরীক্ষাটা হচ্ছে তোমরা কি করে দেখতে পারো, তোমরা যেটা করবে, একটা তোমরা মাজার এরকম বোতল নেবে, মাজার এরকম 10 টাকার দামের বোতল পাওয়া যায়। ঠিক আছে, বোতল ঠিক না, এটা মানে কাগজের একটা পাউচের টাইপের হতে হয় আর কি, এটা 10 টাকার দাম হয়, এই যে তোমার স্ট্রটা ঢুকিয়ে খেতে হয়। তো নিয়ে খেয়ে নেবে। হ্যাঁ, তো নিশ্চয়ই মাঝে মাঝে তোমরা খাও মাজা বা এই ধরনের কোল্ড ড্রিঙ্কস, মানে কোল্ড ড্রিঙ্কস যেগুলো হচ্ছে যে তোমার কালার করা থাকে সেইগুলো খেও না, মাজা খেতে পারো, যদিও এগুলো কিন্তু কুমড়োর রস দিয়ে তৈরি হয়, আমের রস দিয়ে মাজা তৈরি হয় না। যাই হোক, তো এই যে মাজাটা খাওয়ার পরে তোমাকে এই ভালো করে দেখো, এই যে তুমি যে দেখতে পাচ্ছ, তোমাকে দেখাচ্ছি, আমি আর বেশি জুম করতে পারবো না, এই যে বাচ্চাটাকে আমি করে দিয়েছিলাম, আমার হাতেও একটা আছে, মাজার বোতলটাকে কিন্তু আমি ওপর থেকে কেটেছি। ওপর থেকে কাটা মানে তুমি এখানে মাজাটাকে একটু এই ওপর থেকে কেটে দেবে, এই পোর্শনটা কেটে দেবে। ধরো এটা একটা মাজার বোতল, এরকম মাজার বোতলটা, এখানে ফুটোটা আছে, তুমি স্ট্রটা ঢুকিয়ে খাচ্ছ। তো খাওয়ার পরে কি হবে, এটা তো শেষ হয়ে গেল, এই কাঁচি চালাবে ওপরটা দিয়ে। কাঁচি চালিয়ে এই ওপরটা কেটে দেবে। কীরকম বললাম, এই ওপরটা কেটে দেবে। ওপরটা কেটে দিলে কি হবে, ওপরটা নেই হয়ে যাবে, ওপরটা থাকবে না। কাঁচটাকেও মুছে দিই। তারপর আমি ব্যাপারটা কেমন দেখতে হবে, ব্যাপারটা দেখতে হবে হচ্ছে অনেকটা এরকম। আচ্ছা, আজকে তোমাদের আমি একটু 40 মিনিটেরই ক্লাস নিয়ে নিই, অসুবিধে নেই, তোমরা দেখো, ভালোই লাগবে। তো এই যে মাজাটা রয়েছে এরকম দেখতে হয়ে যাবে, ওপরটা ফাঁকা আর এই দিকগুলো ওই দেওয়ালটা রয়েছে। ঠিক আছে, তো এই মাজার বোতলটাকে নিয়ে তোমরা কি করবে, এই মাজার বোতলটায় ফুটো করবে। ফুটোটা কোথায় করবে, একটা বস্তার সুচ নিয়ে বা পেনের সামনের দিকটা দিয়ে একটু এরকম করে ঢুকিয়ে ফুটো করবে, এরকম ঢুকিয়ে ফুটো করবে। ফুটো করলে ধরো এইখানে একটা ফুটো করবে, আবার বোতলটাকে উল্টো পাশটায়, মানে ওর উল্টো পিঠটায় এই দিকে একটা ফুটো করবে। বোঝা গেল? এটা কিন্তু এইদিকেই নয়, আমি দেখাতে পাচ্ছি না, মানে আমি একবার এঁকে দেখাচ্ছি। ধরো এইটা মাজার বোতলটা, এইখানে দেখো আমি বোতলটার একটা, এই যে একটা সাইড করেছি লাল রঙের, এইটা হচ্ছে লাল রঙের সাইডটা, এই যে এই সাইডটা, আর ওটা হচ্ছে নীল রঙের সাইডটা।
উল্টো সাইডটা তোমরা বোতলটা পাবে, ওপরটা তোমরা কাঁচি দিয়ে কেটে দিয়েছো। এইবারে কথা হচ্ছে তোমাদেরকে যেটা করতে হবে, আমি এটা করে দেখাতে পারতাম কিন্তু আমি চাই তোমরা নিজেরা করে দেখো, দিয়ে তোমরা নিজেরাই বুঝতে পারবে, আমাকে জিজ্ঞেস করতে হবে না, তোমরা নিজেরাই বুঝতে পারবে মজাটা কোথায়। দিয়ে তোমরা এইখানে একটা ফুটো করলে এই দেওয়ালটায়, এবার আমি এই দেওয়ালটা তো এখানটা আমি ভেতরে যা দেখা যাচ্ছে মুছে দিচ্ছি, ধরো এই যে এই দেওয়ালটা, এই দেওয়ালটায় তোমরা কি করবে, এই দেওয়ালটায় এই কোণের দিকে একটা তুমি ফুটো করলে, ঠিক আছে। আর নীল দেওয়ালটায় কিন্তু তুমি এবার ধরো নীল দেওয়ালটায় চলে যাই, নীল দেওয়ালটায় কোথায় ফুটো করবে, নীল দেওয়ালটায় আমি চলে যাচ্ছি, নীল দেওয়ালটায় আমি চলে যাচ্ছি, নীল দেওয়ালটায় নীল দেওয়ালটা পেছনের দেওয়ালটা কিন্তু এইটা হচ্ছে লাল দেওয়ালটা, লাল দেওয়ালটা এইটা ছিল সবুজটা। এই যে নীল দেওয়ালটায় তুমি ফুটোটা করবে হচ্ছে এইখানটায়, ফুটোটা না করে তুমি করবে এইখানটায়। মানে কি দাঁড়ালো, আমি লাল ফুটোটা করেছিলাম এই দিকটায়, লাল ফুটোটা করেছিলাম এই দিকটায়, নীল ফুটোটা করলাম উল্টো দিকটায়। তার মানে যদি আমি এটাকে জলে ভর্তি করে দিই, এরপর আমার জল ভর্তি করতে হবে। এই ধরো আমি এরকম করে জল ভর্তি করলাম, আর এই লাল ফুটোটা আমি করেছিলাম কোথায়, এই দিকটায়। তো দাঁড়াও, এরকম জায়গায় একটা ফুটো করলে, আর ওটা ওই দিকে। তো লাল ফুটোটা এইদিকে করেছি, আমি যদি এবার এটা গোটাটা জলে ভর্তি করে দিই, ধরো জলে ভর্তি করে দিলাম, পুরোটা জল আছে, জল আছে পুরোটা, তাহলে এই দিক দিয়ে জলটা বেরোবে আর এই দিক দিয়ে জলটা বেরোবে। আর এইখানে তোমাকে যেটা করতে হবে, এখানে সূচে সেলাই করে এই দুটো দিক দিয়ে তোমাকে এটা ঝুলিয়ে দিতে হবে। কীরকম করে ঝোলাবে, এরকম করে ঝুলে যাবে। এই যে দেখো এইভাবে ছেলেটা যেমন ঝুলিয়ে রেখেছে, এই যে দড়িটা দিয়ে ঝুলে রেখেছে ওপরে, এরকমভাবে ঝুলিয়ে রাখবে। তুমি দেখবে যেই এই দিক দিয়ে ফুটোতে জল বেরোচ্ছে আর এই দিক দিয়ে ফুটোতে জল বেরোচ্ছে, ও কিন্তু নিজের নিয়মেই কিন্তু ও দেখতে পাবে যে ঘুরছে। কোন দিকে ঘুরবে জানো, এই দিকে ঘুরবে, এই দিকে ঘুরবে, কারণ টর্কটা ওই দিকে কাজ করছে। টর্ক হচ্ছে যে কোনো কিছু যখন ঘুরছে, এরকম ঘুরছে, তখন হচ্ছে টর্ক কাজ করে, ঠিক আছে। ঘোরা মানেই হচ্ছে টর্ক সৃষ্টি হয়। দুটো বল উল্টো দিকে সমানভাবে কাজ করলেই কিন্তু টর্ক হয়। মানে ভালো করে ভেবে দেখো, এই যে বোতলটা আছে, একটা হাত দিয়ে আমি এটা এই দিকে ঠেললাম, আরেকটা হাত দিয়ে আমি এটাকে এই দিকে ঠেললাম, কীভাবে ঘুরবে না, এরকম করে ঘুরবে না। এই যে একটা হাত দিয়ে আমি এই মুখটাকে এই দিকে ঠেললাম, আরেকটা হাত দিয়ে আমি এই মুখটাকে এই দিকে ঠেললাম। এই জন্যেই কিন্তু আমি এইখানেও ঠিক একই জিনিসটা হচ্ছে। এখানে দেখতে পাও যে জলটা আমার এই দিক দিয়ে বেরোচ্ছে, আমি জলটাকে ধরো কালো করে দিচ্ছি, এই যে এইদিকে জল বেরোচ্ছে, জল বেরোনো মানেই হচ্ছে সেখানে কিন্তু একটা বল প্রয়োগ হচ্ছে। জলটা যে বেরোচ্ছে সে উল্টো দেওয়ালে মারছে, জলটা উল্টো দেওয়ালে মারছে, ঠিক আছে। এইটা কিন্তু হচ্ছে তোমার ওই ওই তোমার নিউটনের যে তৃতীয় সূত্র, মানে যেখান দিয়ে হচ্ছে তোমার বলছে যে প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া। মানে জলটা যে বেরোচ্ছে, জলটা দেওয়ালের উপর মারছে, দেওয়ালটা জলকে বের করছে। জলটা কেন বেরোচ্ছে, দেওয়ালটা জলটাকে বের করে দিচ্ছে, হ্যাঁ। আর জলটাও কিন্তু দেওয়ালকে উল্টো দিকে মারছে, যে কারণে কিন্তু এই দিকে একটা বল প্রয়োগ হচ্ছে, আর এইখানে যে জল বেরোচ্ছে এই দিকে একটা বল প্রয়োগ করছে। তার মানে কি হবে, এই দেওয়ালটা এই দিকে ঘোরার চেষ্টা করবো, আমি আসলে ভুল এঁকেছিলাম। তোমরা যদি দেখো পরীক্ষাটা করে, আসলে কিন্তু ঘুরবে কেমন জানো, ঘুরবে হচ্ছে, এবার বুঝতে পারলাম, ঘুরবে হচ্ছে এই দিকে ঘুরবে, এই দিকে ঘুরবে, জিনিসটা এইভাবে ঘুরবে, এরকম 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 করে ঘুরবে, ঠিক আছে। এবার তোমরা এখান দিয়ে আরও কতগুলো জিনিস দেখতে পারো। যদি তোমরা দুটো ফুটো একদম উল্টো উল্টো দিকে করতে, দুটো ফুটো একদম উল্টো দিকে মানে সোজা লাইন বরাবর করতে, তাহলে কিন্তু ঘুরতো না।
কারণ জলটা যেদিক দিয়ে বেরোচ্ছে উল্টো দিকে জল চাপ দিচ্ছে, উল্টো দিকে মানে বল প্রয়োগ করছে, সেই বল প্রয়োগ করার জন্য উল্টো দিকে জল বেরোচ্ছে। আবার এই যে জল বেরোচ্ছে সেটা উল্টো দিকে বল প্রয়োগ করছে, ওই দিকে জল বেরোচ্ছে, কিন্তু দেওয়ালে ধাক্কা খাচ্ছে না। মানে জলটা বেরোনোর জন্য যে বলটা তৈরি হচ্ছে সেটা এই মাজার বোতলটার মানে প্যাকেটটার দেওয়ালটাকে ধাক্কা মারা যায়। দেওয়ালটাকে না ধাক্কা মারলে কিন্তু হবে না। মাজা বা ফ্রুটি যে কোনো এই ধরনের চারকোনা প্যাকেট যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় দেখতে পারো। এটাও দেখতে পারো জল যত বেশি ভর্তি করবে তত জোরে ঘুরবে, জলটা যত কমে আসবে তত আস্তে আস্তে ঘুরবে। এর থেকে বোঝা যায় যে জল বেশি হলে তার চাপ বেশি হয়, হাইটটা বেশি, সেহেতু যেখানে দেখবে বাঁধে যখন প্রচুর, তুমি বাঁধের যদি ভিডিও দেখো কোথাও কেউ বাঁধে গেছো, তো বাঁধে প্রচুর জল থাকলে কি অনেক জোরে জল বেরোচ্ছে, তুমি স্বাভাবিকভাবে হও না। জল কম থাকলে আস্তে করে বেরোবে। যত জলের উচ্চতা মানে জলের উচ্চতা বাড়বে তত তো জলের চাপ বাড়বে। চাপ বাড়া মানেই বল বাড়বে। চাপ হচ্ছে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল, ফলে ক্ষেত্রফল যেহেতু একই আছে ফলে চাপ বাড়া মানে বল বাড়বে। তো এই গেল আমাদের পূর্বপাঠের পুনরালোচনা। এরপরে আর 10 মিনিট বাকি আছে, আমরা চুম্বকত্বে চলে যাব। আমরা আজকে 40 মিনিটের ক্লাস করছি। তো টর্ক মানে যে কোনো জিনিস ঘুরবে, মানে একটা বল এদিকে কাজ করছে, একটা বল এদিকে কাজ করছে, মানে ধরো এই পেন্সিলটা আছে, হ্যাঁ, এই পেন্সিলটা একটা বল এদিকে কাজ করছে, আরেকটা বল এদিক থেকে এসে এইটাকে এদিক দিয়ে চাপ দিচ্ছে, তখন দুটো এইভাবে চাপ দিচ্ছে, ফলে এটা কিন্তু এদিকে ঘুরবে। আর যদি উল্টো হতো, এটা এদিকে ঠেলছে এই পেন্সিলটাকে আর এইটা এদিকে ঠেলছে, তাহলে এটা এরকম এরকম করে ঘুরতো। এটাকেই বলে এই যে দুটো বল কাজ করছে। এবং তুমি বুঝতে পারবে যত তোমার এই যে কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র, মানে যেখান থেকে দুদিকটা সমান, এই যে যেখানটা ধরে আছি, ঠিক আছে, এইখান থেকে যেখানে বল প্রয়োগ হচ্ছে সেই দূরত্বটা যত বাড়বে তত কিন্তু টর্ক বেশি হবে, তত তাড়াতাড়ি ঘুরবে এদিকেও। হ্যাঁ, যে কারণে দেখবে ছোট দরজার তুলনায় বড় দরজা যার চওড়াটা বেশি তাকে ঠেলতে কম বল প্রয়োগ করতে হয়। কারণ ছোট দরজা মানে হিঞ্জ থেকে তার দূরত্বটা কম, আর বড় দরজা মানে হিঞ্জ থেকে মানে যেখানে আংটাটা আটকানো আছে, মানে যেখানটায় ক্ল্যাম্প করা আছে সেখান থেকে কিন্তু দরজাটা আরও অনেকটা আছে, মানে তার পাল্লাটা অনেক বড়। ধরো এত বড় দরজা আর একটা এইটুকু দরজাটা কিন্তু খুলতে কষ্ট লাগে, এই দরজাটা এত লম্বা হলে, কারণ এখানে হচ্ছে এই কেন্দ্র থেকে তোমার দূরত্ব বাড়ছে। তুমি এখানেও ওটা করে দেখতে পারো, যে কারণে এই পরীক্ষাটা আমি সকলকে করতে বলি, অনেক কিছু শেখা যায় এই পরীক্ষাটা তুমি করেই দেখতে পারো। যে এই যে তুমি ফুটোটা করেছো, ধরো এই দেওয়ালটা, এটা হচ্ছে মাঝখানটা, তুমি ফুটো করেছো এখানে, হ্যাঁ, আর উল্টো দেওয়ালে তুমি ফুটোটা করেছো এখানে, এটা মাঝখান। তুমি যদি এটা এইখানে না করে কাছে করতে ফুটোটা, তাহলে কিন্তু আস্তে ঘুরতো, একই জলের হাইটে আস্তে ঘুরতো। আরও যদি কাছে ঘুরতে আরও আস্তে ঘুরতো, আর মাঝখানে করলে কি ঘুরবেই না, দুটোই যদি মাঝখানে থাকে ঘুরবে না। তো এই পরীক্ষাটা তোমরা করে দেখবে। তো এরপরে আমি চলে যাচ্ছি চুম্বকত্ব, ম্যাগনেটিজম। তো আমি আজকে তোমাদেরকে আমি চাইছি যে তোমরা চৌম্বকত্ব, এটা আসলে চৌম্বকত্ব লিখতে হতো, ভুল লিখেছি, চুম্বকত্বও বলে। ম্যাগনেটিজম, ম্যাগনেট একদম নতুন জিনিস। আমি তোমাদেরকে এর আগে বল, কার্য, ক্ষমতা, শক্তি, সরণ, বেগ, ত্বরণ এবং ব্যালেন্স অফ ফোর্স মানে ভারসাম্য, ইকুইলিব্রিয়াম, যে একটা বল যেদিকে কাজ করছে উল্টো বলটাও সেদিকে, দুটো সমান হলে কিন্তু জিনিস স্থির থাকবে। আর যদি না দুটো সমান হয় এবং দুটো বল যেদিকে কাজ করছে দূরত্ব থাকে, তাহলে জিনিসটা ঘুরবে, টর্ক তৈরি হবে। এই জিনিসগুলো তোমাদেরকে বললাম। এরপরে আমরা চুম্বকত্বে আসছি, কারণ এই সমস্ত কিছুগুলো আসলে ওই যে মোটরটা কি কেন ঘুরছে, ওরকম মোটরটা কী করে হচ্ছে, আমরা আস্তে আস্তে বুঝতে তো যাচ্ছি। পুরোটা ভালো করে বুঝতে গেলে আমাদের এই সব যা পড়ে এসছি আগে সেগুলো কিন্তু কাজে লাগছে। তো চৌম্বক বল একটি নতুন বল। এই যে এতক্ষণ আমরা বলছিলাম মহাকর্ষ বল, অভিকর্ষ বল, এই নানা কিছু বল, আসলে এই চৌম্বক বলটা, মানে চুম্বকের যে বলটা কাজ করে সেই বলটা কিন্তু খুব পুরানো বল, কিন্তু এটা নিয়ে খুব নাড়াঘাটা হয়নি, এমনকি নিউটনের সময়ও খুব নাড়াঘাটা হয়নি, কারণ এইটা অনেকটা ছিল কাকতালীয় ব্যাপারের মতো। তখনও অবধি এইটাকেও কিন্তু একটা ওরকম অতি প্রাকৃতিক কিছু মনে করা হতো। কারণ কোণারকের সূর্য মন্দিরে নাকি এরকম শোনা যায়, যেটা উড়িষ্যাতে রয়েছে, ওখানে নাকি একটা বড় চুম্বক ছিল যেটা দিয়ে নাকি দূরের জাহাজকে টেনে করা। চুম্বক তোমরা সকলেই জানো যে লোহা জিনিসকে টেনে দেয়, টাং করে গিয়ে আটকে যায়। চুম্বক সব কিছুকে টেনে নেয়, তার ফলে আমাদের একটু ইন্টারেস্টও লাগে, কী ব্যাপার এরকম করে একটা জিনিস মানে টেনে নিচ্ছে। তো সেটা নিয়ে আজকে আমরা জানবো। সব কিছুকে টানে না কিন্তু, লোহা, নিকেল, কোবাল্ট, এর পরের এতেই আসছি। তো চুম্বকত্ব কি, এই যে চুম্বকের যে বলটা যেটা দিয়ে টেনে নিল, এটা কিন্তু একটা স্পর্শ ছাড়া বল। স্পর্শ ছাড়া বল কেন? কারণ তুমি বুঝতেই পারছো যে
আমি একটু পরেই পরীক্ষা করে দেখাচ্ছি। একটা ছোট বল আছে, মানে একটা ছোট তোমার দেখা যাক একটা চুম্বক আছে, আর একটা হচ্ছে পিন আছে। তোমার পিনটাকে কি করবে, দুটোর মধ্যে স্পর্শ আছে, স্পর্শ নেই, স্পর্শ না থাকা সত্ত্বেও এটাকে কিন্তু সামনে টেনে নিল, মানে আটকে গেল। এটা স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। যে কারণে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলটা শিখেছিলাম। প্রথম আমরা এরকম বল জানলাম মহাকর্ষ বল, কিন্তু এরপরে আমরা নতুন বল শিখছি চুম্বকের যে বল, সেই বল। এরপরে যেটা বলি সেটা হচ্ছে কম্পাসের আবিষ্কার। কম্পাস তোমাদেরকে আমি দেখাচ্ছি। কম্পাস কোনটা? কম্পাস হচ্ছে কম্পাস, দাঁড়াও, কম্পাস আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমার কাছে ফটো আছে কম্পাসের। এইটা হচ্ছে কম্পাস। এই যে কম্পাস, এই কম্পাস কিন্তু পৃথিবীর, আমার মতে, মানে বিজ্ঞানীরাও বলে যে তৃতীয় বৃহত্তম আবিষ্কার। খুব ছোট জিনিস, খুব ছোট জিনিস, মানে হাতে নেওয়া যাবে, তুমি কম দামে কিনতে পারো, কিন্তু এই কম্পাস এমন একটা জিনিস যেটার কারণে পৃথিবীতে কিন্তু দিগন্ত খুলে গেছে। বিজ্ঞানেরও জয় জয়কার হয়েছে, আর সভ্যতার যে চলাচল পাল্টে গেছে একদম। কম্পাস না থাকার আগে অবধি মানুষ কিন্তু সমুদ্রপথে খুব একটা বেরোতো না। যেহেতু কম্পাস হাতে পেল এবং জানতে পারলো যে পৃথিবীটা গোল, আমি গিয়ে কোথাও পড়ে যাব না, হারিয়ে যাব না। আগে যে মানুষ বিশ্বাস করতো আমি ধারে গিয়ে পড়ে যাব, তার ভয়ে মানুষ বেরোতো না। দিকও জানে না, ফিরে আসতে না পারলে আর ধারে গিয়ে পড়ে গেলে নিচে নরকে চলে গেলে, এইসব বিশ্বাস করতো। পরে জানা গেল পৃথিবীতে গোল। তুমি একটা জায়গা থেকে শুরু করে আবার সেখানে ম্যাগেলান ফিরে এসেছিল। ম্যাগেলান একটা বড় নাম। তো এইটা জানার পরে কিন্তু মানুষ আস্তে আস্তে বিভিন্ন দ্বীপপুঞ্জ, নতুন নতুন দেশ, নতুন নতুন জায়গা, এগুলো খুঁজতে পেরিয়ে গেল, এবং যে করতে গিয়ে কিন্তু একদম নতুন ইতিহাস তৈরি হলো। যিনি ইতিহাস পড়াবেন সে তোমাদের বলবে। আসলে কিন্তু বিজ্ঞান, ইতিহাস, ভূগোল সব কিছু নিজেদের মধ্যে একটা যোগাযোগ রয়েছে। এটা যদি তুমি বুঝতে পারো, এই বয়সে পারবে না, কিন্তু যখন বুঝতে পারবে তোমার খুব ভাল লাগবে। আর যদি ওভাবে না পড়ো তাহলে কিন্তু পড়ায় খুব একটা মজা পাবে না। আমি যে কারণে একটু ছুঁয়ে গেলাম, কারণ কি হয়েছে, কারণ মানুষ বিভিন্ন উপনিবেশ গিয়ে সেগুলো উপনিবেশ বিস্তার করেছে, মানে বিভিন্ন দেশে গিয়ে উপনিবেশ বিস্তার করেছে, যেটা কিন্তু ভালো কথা নয়। কিন্তু ইতিহাসের মোড়ে একটা ব্যাপার। ভারতবর্ষে ইংল্যান্ডের উপনিবেশ ছিল, ইংরেজরা এসে রাজত্ব করেছিল, ওরা তো জলপথেই এসেছিল। ভাস্কো ডা গামা এসেছিল, উনি যদিও ইংরেজ নন, উনি ফ্রান্সের, উনি প্রথম এসেছিলেন, উনি ওখানটায় উপনিবেশ করেছিলেন। তারপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওরা ভাস্কো ডা গামাদের দেখে এলো এবং এই করলো। ফলে এই কম্পাসের আবিষ্কার কিন্তু তৃতীয় বৃহত্তম। তৃতীয় বৃহত্তম কেন বলছি তোমরা নিশ্চয়ই জানবে, আন্দাজ করতে পারছো। প্রথম সবচেয়ে বড় আবিষ্কার কি? আগুন। আগুন জ্বালানোর পরে কিন্তু মানুষের যে শরীরের গঠন সেটাই চেঞ্জ হয়ে গেছিলো। আগুন না জ্বালাতে পারলে সভ্যতা হতো না। মানুষ বনের পশুদের মতনই ঘুরে ঘুরে বেড়াতো, যাযাবর হয়ে বেড়াতো। আগুন জ্বালাতে পারলো বলেই, আগুন নিজেরা জ্বালাতে পারলো বলেই, প্রকৃতি নিজের মতো তো জ্বালায়, দাবানল গাছে গাছে যখন ঘষা লেগে আগুন লাগে, কিন্তু তারপরে মানুষ নিজেরা পাথরে পাথরে ঘষে আগুন জ্বালাতে শিখলো। এটা গেল প্রথম আবিষ্কার, যেটা সভ্যতাকে পাল্টে দিয়েছিল, সভ্যতার শুরু করেছিল। তারপরে একটা বড় আবিষ্কার আছে, যেটা গেল চাকার আবিষ্কার। তার আগে মানুষদের যখন চাকা ছিল না, তখন জিনিসপত্র সব, গাড়ি ফাড়ি তো কিছু ছিল না, ঘষে ঘষে বড় বড় কাঠের লগ থেকে, পাথর থেকে শুরু করে সব ঘষে ঘষে নিয়ে যেত। মানে তুমি ভাবতে পারবে না, ওই রকম ঘষে ঘষে নিয়ে গিয়েই কিন্তু মিশরের পিরামিড তৈরি করেছিল। বিস্ময়, একদম বিস্ময়, মানে কি করে মানুষ করেছিল এটা। তো তারপরে বলা যায় চাকার আবিষ্কার কিন্তু প্রাচীন যুগ থেকে মধ্যযুগে মানুষকে নিয়ে আসে, সভ্যতাটা একদম চেঞ্জ করে দিয়েছিল। আর কম্পাস এমন একটা জিনিস, কম্পাসটা মধ্যযুগ থেকে মানুষকে আধুনিক যুগে নিয়ে আসে। তার অনেকটা কৃতিত্ব কম্পাসের। কম্পাস হচ্ছে ওরকম একটা বড় আবিষ্কার। এবার মজার ব্যাপারটা তোমরা দেখো, সবসময় তোমরা বিজ্ঞানী বলতে একজন মানুষকে ভাবো, কেউ একা একজন আবিষ্কার করেছেন। কিন্তু দেখো, তোমাকে যদি বলা হয় আগুনকে আবিষ্কার করেছে, তুমি কেন পৃথিবীর কোনো লোকই এর উত্তর দিতে পারবে না যে এই নামক বিজ্ঞানী আবিষ্কার করেছেন। যদি বলে কেউ যে চাকা কে আবিষ্কার করেছে, সেও এরকম নাম করতে পারবে না। আর যদি বলে কম্পাসকে আবিষ্কার করেছে, এরকম নাম করা যায় না। আসলে একা আবিষ্কারটা মানে মানে এরকমটা নয় যে আপেল পড়ছিল নিউটনই একা ভাবছিলেন, ওই সময় অনেকেই ভাবছিলেন, কিন্তু একটা চেষ্টা করছিলেন। কেউ ফেল করেছেন, কেউ একটু তারই মধ্যে ঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু ওই ফেলিওরগুলো, ওই যে তুমি ভাবতে পারেননি, ওইগুলো ইম্পর্টেন্ট। কারণ নিউটন ওগুলো পড়ে ভাবার চেষ্টা করেছে, তাহলে এটা যদি ঠিক না হয় তাহলে ঠিকটা কী হতে পারে। তোমাকে যদি প্রথমেই একটা ফাঁকা মাঠে ছেড়ে দেওয়া হয় এবং কোনো কেউ গাইড করার না থাকে, তুমি কিন্তু পারবে না।
শিক্ষকের গুরুত্বটা সেখানে। শিক্ষক সবসময় যে তোমাকে মানে একদম জীবনে কোনটা করলে তুমি একদম সফল হয়ে যেতে পারবে, তুমি সুখে শান্তিতে থাকতে পারবে, এটা একদম এক চান্সে বলে দেবে এরকম তো হবে না। শিক্ষক তার অভিজ্ঞতা দিয়ে তোমাকে ঋদ্ধ করার চেষ্টা করে। আমি শিক্ষক না, আমি এখনও স্টুডেন্ট। তো সে ভালো শিক্ষক তারাই হন যারা এইটা করতে পারে, তার যে ভুলগুলো বা তার দেখা যে ভুলগুলো সেগুলো বলে বলে তোমাকে সঠিকের পথে নিয়ে যায়। তো এইখানেও কিন্তু কম্পাসের ক্ষেত্রে এই বিজ্ঞানীদের নাম আমরা জানি না, এটা অনেক মানুষ মিলে আসলে ভাবতে ভাবতে অনেকটা চেষ্টার ফলে একসাথে মিলেই অনেকে মিলে তৈরি করেছে একটা জিনিস কম্পাস। আগুনও সেরকম আর চাকাও সেরকম। তো তৃতীয় বৃহত্তম হচ্ছে কম্পাস। আচ্ছা, এবারে চলো আমরা এক্সপেরিমেন্টটা দেখে শেষ করি। আচ্ছা, আজকে এটুকুই থাক, আজকে 40 মিনিট হয়ে গেছে। পরের দিন আমরা শুরু করবো এক্সপেরিমেন্টে। আমরা সবে চুম্বকটায় ঢুকলাম, তো আজকে একটু গল্প বললাম, গল্প হয়ে যাচ্ছে, কিন্তু একটু গল্পগুলো জানলে তোমার দেখবে পড়ায় আসবে। কারণ এই যে ইতিহাস ধরে তো সব এসছে, বিজ্ঞানীরা কী করে করছেন কী করছেন। তো চলো তোমরা ক্লাস 8-এর যে চ্যাপ্টারটি চলতড়িৎ চ্যাপ্টারটি পড়ার আগে চুম্বকত্ব যেখানে রয়েছে, চুম্বক ম্যাগনেট, তোমরা যে ক্লাসে পড়েছো, তোমরা বোধহয় একটু দেখে নিও কোন ক্লাসে পড়েছো। তোমরা চলতড়িৎ পড়ার আগে নিশ্চয়ই ম্যাগনেট পড়েছো, সেইটা একটা পুরোটা তোমরা একদম রিভাইজ করে নাও, পড়ে নাও। এটাই তোমাদের আজকে পড়া থাকলো। আর তোমাদের একটা এক্সপেরিমেন্ট দিলাম, ওই যে মাজার বোতলটা নিয়ে টর্ক মানে যেটার জন্য জিনিস করে, এটা কিন্তু তোমরা অবশ্যই করে দেখবে, এবং করে দেখলেই বুঝতে পারবে আমি যেগুলো বলেছি সেগুলোই তোমরা দেখতে পাবে যে জল যত কমছে তত আস্তে ঘুরছে। আর যদি ফুটোটা আমি মাঝখান থেকে দূরে না করে কাছে করি তাহলে আস্তে ঘুরছে, জল বেশি থাকলে জোরে ঘুরছে। আর যদি দুটো ফুটোকে একদম উল্টো উল্টো বরাবর করি তাহলে কিন্তু ঘুরছে না। তো আজ এ পর্যন্তই।